টেট সংক্রান্ত যে জটিলতাটা কন্টিনিউ চলছে, তো তার যে সম্ভাব্য পরিণতি কি হতে পারে, তো সেই সংক্রান্ত আভাস কিন্তু আমরা আগামীকাল একটা পেতে পারি। তো এই বিষয়টা কেন বলছি, দেখুন বিষয়টা কম বেশি প্রত্যেকেই জানেন, তাও আমি একটুখানি আপনাদের সামনে পরিষ্কার করে ছোট্ট করে নির্ভরযোগ্যতার সাথে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন গতকাল আমি আপনাদের সামনে সুপ্রিম কোর্টের একটা কেস নাম্বার, একটা ডায়েরি নাম্বার আমি আপনাদের সামনে তুলে ধরছি। কেসটা কাদের না, স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের একটা কেস আছে কি না, ডায়েরি নাম্বার হচ্ছে 45051224। আচ্ছা, এই যে কেসটা দেখুন, কেসের নাম্বার এসএলপি নাম্বারটা এখানে দেওয়া আছে 015087। আচ্ছা, এই এসএলপি নাম্বার। আচ্ছা, এখানে বিচারপতি কে আছেন, বিচারপতি আছেন মাননীয় দীপঙ্কর দত্ত। আচ্ছা, আর একজন কে আছেন না, জাস্টিস অগাস্টিন জর্জ মাসি। এই দুজন বিচারপতি কিন্তু আছেন। আচ্ছা, এর সিরিয়াল নাম্বার কত আছে না 56, 56 নম্বর সিরিয়ালে কিন্তু কেসটা সুপ্রিম কোর্টের আগামীকাল হিয়ারিংয়ের জন্য লিস্টেড আছে। এবার দেখুন 13/10/2025 কিন্তু ডেটটা দেখাচ্ছে। এবার বিষয়টা একটু বলি, এই কেসটা আসলে কি, তো আমরা একটু ফিরে যাই। আমরা যদি একটুখানি আসল গল্পটা যদি একটু জেনে নিই, তাহলে দেখবেন, দেখুন আমি আপনাদের একটা কেস নাম্বার দেখাচ্ছি। এখানে কেস নাম্বার হচ্ছে WA86/2023 শ্রী সজল দেব ভার্সেস দ্য স্টেট অফ ত্রিপুরা অ্যান্ড আদার্স। এইটা কিন্তু আমি তথ্যটা তুলে ধরছি, দেখুন আপনাদের আমি দেখাচ্ছি। এই তথ্যটা কিন্তু একদম যে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে তুলে ধরছি, দেখুন মিলে যাবে। কেসটা কি করা হয়েছিল না, কেসটা মোটামুটি 16 জুলাই 2024 একটা কেসটাকে মোটামুটি একটা অর্ডার দেওয়া হয়েছে। এবং কেসটা কি ছিল না, ত্রিপুরা সরকারের সাথে, দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরার সাথে কিন্তু সজল দেব বলে একজন ক্যান্ডিডেটের কেসটা ছিল। আমি এবার পুরো গল্পটা ছোট করে আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, ত্রিপুরাতে 2004 থেকে 2009, 10, 11 পর্যন্ত সর্বশিক্ষা অভিযান SSA এর আন্ডারে কিন্তু কিছু শিক্ষক নিয়োগ হয়েছিলেন। এবং সেই শিক্ষক নিয়োগ হয়ে যাওয়ার পর তারা যেমন তাদের অ্যাজ পার গাইডলাইন্স এনসিটি নিয়ম অনুযায়ী যে সমস্ত কোয়ালিফিকেশন ছিল তারা কিন্তু ফুলফিল করেছেন, এবং ভবিষ্যতে তারা কিন্তু নিয়োগ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু আপগ্রেড করেছেন। কিন্তু পরবর্তী সময়ে ত্রিপুরা সরকারের তরফ থেকে একটা কিন্তু নোটিফিকেশান আসে। কি নোটিফিকেশান না, সেই নোটিফিকেশানে বলা হয় যে সমস্ত শিক্ষকদের টেট নেই, মানে টেট কোয়ালিফাই করেনি, সেই তারা কিন্তু তাদেরকে টেট কোয়ালিফাই করে নিতে হবে। সেই নোটিফিকেশান নাম্বার হচ্ছে 30/9/2021। 30/9/2021-এ ত্রিপুরা সরকার থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়, এবং সেখানে বলা হয় যে যাদের টেট নেই, যারা টেট কোয়ালিফাই করেনি, তাদেরকে রেগুলার বেসিসে চাকরি করার জন্য কিন্তু তাদেরকে টেট কোয়ালিফাই করতে হবে। এইখানেই কিন্তু একটা সমস্যার সূত্রপাত হয়। তারপর তারা মামলা করেন, বিশেষত সজল দেব মামলা করেন ত্রিপুরা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, তারপর সেখানে ডিভিশন বেঞ্চ। আর ডিভিশন বেঞ্চের যে অর্ডার কপি, সেই অর্ডার কপিটার কনক্লুশন পোর্শনটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কনক্লুশন পোর্শনে আমি ছোট করে আপনাদের বাংলা করে বলে দিচ্ছি। কনক্লুশন পোর্শনে আমার মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেখানে পরিষ্কারভাবে বলেন যে আমরা এতক্ষণ পর্যন্ত বাদী এবং বিবাদী পক্ষে সমস্ত আলোচনা শোনার পর এরকম একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে এনসিটি যে সমস্ত টাইম টু টাইম যে সমস্ত গাইডলাইন, যে সমস্ত রিল্যাক্সেশন আছে, সেইগুলোর ভিত্তিতে এই সমস্ত শিক্ষকরা কিন্তু এলিজিবল, এবং তাদেরকে রেগুলার বেসিসে রেগুলারাইজ করার জন্য কিন্তু অনুমতি দেওয়া হলো। এবং ত্রিপুরা সরকারকে এই অর্ডার পাসে 3 মাসের মধ্যে কিন্তু তাদেরকে রেগুলারাইজ করতে হবে। এবার বিষয়টা হচ্ছে যে সেখানে আর কি উল্লেখ ছিল না, সেখানে কিন্তু এনসিটি যে সমস্ত গাইডলাইন ছিল আমরা প্রত্যেকেই অলরেডি জেনে গেছি, যে 2001-এর যে নোটিফিকেশন, এবং যেখানে বলা ছিল যে 2001-এর আগে শিক্ষকদের নিয়োগ কী হবে, 2001-এর পরে কি হবে। আচ্ছা, 2001 থেকে আমরা 2010-এ চলে আসি, 23শে আগস্ট 2010 পর্যন্ত কি হবে, 23শে আগস্ট 2010-এর পর শিক্ষকদের কীরকম করে নিযুক্ত করতে হবে, এবং সেইখানেই কিন্তু টেটের কথাটা আসে। ত্রিপুরা হাইকোর্ট কিন্তু স্পষ্ট সেখানে উল্লেখ করে যে 23শে আগস্ট 2010-এর পর টেটের কথা এসছে, তারপরে নিযুক্ত শিক্ষকরাই কিন্তু টেট দেওয়ার জন্য কিন্তু বাধ্য। তার আগে নিযুক্ত কোনো শিক্ষক কিন্তু টেটের জন্য কিন্তু টেট দিতে কিন্তু বাধ্য নয়। কাজেই এই যে ত্রিপুরা গভর্নমেন্টের এই যে নীতি, এই নীতিটাই কিন্তু সংশোধন করতে হবে, এবং যে সমস্ত শিক্ষককে কিন্তু টেট দেওয়ার জন্য বলা হচ্ছে, বাধ্য করা হচ্ছে, তাদেরকে কিন্তু সেই জায়গাটাকে উইথড্র করতে হবে এবং রেগুলারাইজ করতে হবে। তারপর এই মামলাটা কিন্তু চলে যায় এই সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যাওয়ার পর এই দেখুন, যেটা আমি আপনাদের প্রথমেই দেখালাম, এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে চলে যায়, এবং যার দেখুন ডায়েরি নাম্বার, এসএলপি নাম্বার আমি আপনাদের দেখালাম, এবং সেইটার কিন্তু হিয়ারিং ডেট আছে আগামীকাল, মানে 13/10/2025, যেটা লিস্টেড হয়েছে দেখুন 56 নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড হয়েছে। তো আগামীকাল একটা মজার বিষয় হলো, দেখুন সেম ফুটিং
একই ম্যাটার, একই ব্যাপার। তাহলে একই ম্যাটারের উপর কিন্তু একটা ত্রিপুরা হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট এসছে কি না টেট সংক্রান্ত বিষয়। কি বিষয়টা না 2010-এর আগে নিযুক্ত শিক্ষকদের টেট দিতে হবে কি হবে না, যেটা নিয়ে অলরেডি 1 সেপ্টেম্বর 2025-এ মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে অলরেডি একটা অর্ডার হয়ে আছে এবং সেম ফুটিংয়ের মামলা কিন্তু আগামীকাল কিন্তু লিস্টেড হয়েছে এবং যেটার বিষয়ে কিন্তু সেই 2010-এর আগে শিক্ষকদের টেট দিতে হবে না কাজেই পরিষ্কার হচ্ছে যে কালকে কিন্তু আগাম একটা আভাস পাওয়া যাবে যে রিভিউ পিটিশনগুলো করা হয়েছে সেগুলোর গ্রহণযোগ্যতা কি হতে চলেছে। কেন বলছি, কারণ ভালো করে বিষয়টা বুঝতে হবে। আমাদের বিচারপতি 1 সেপ্টেম্বর 2025-এ যে মাননীয় বিচারপতি যে ম্যাটারের ওপর জাজমেন্ট দিয়েছেন ওনার কাছে আবার পুরো বিষয়টা যাচ্ছে। পুরো বিষয়টা যাওয়ার সাথে সাথে সেখানটায় একটা পূর্ণাঙ্গ হিয়ারিং হবে এবং হিয়ারিং হওয়ার পর যদি উনি মনে করেন যে হ্যাঁ এনসিটি যে সমস্ত পয়েন্টগুলো দেওয়া হয়েছে বা হাইকোর্ট মাননীয় ত্রিপুরা হাইকোর্ট থেকে যে জাজমেন্ট এসছে সেটা একদম সঠিক এবং এই সমস্ত শিক্ষকদের যারা 2010-এর আগে নিযুক্ত হয়েছেন তাদেরকে টেট দেওয়ার কোনো রকম প্রয়োজনীয়তা নেই, তাহলে কিন্তু উনি অবশ্যই সেই অর্ডারটাকে কিন্তু কন্টিনিউ করবেন এবং যারা 2010-এর আগে যারা নিযুক্ত হয়েছেন তাদেরকে কিন্তু টেট থেকে অব্যাহতি দেবেন। তার সাথে সাথে একটা বিষয় কিন্তু সেখানে ভীষণভাবে লক্ষণীয় যে সেম বিচারপতি যদি ওই রকম জাজমেন্ট দিয়ে থাকেন বা দেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আর রিভিউ পিটিশনের অনেক স্ট্রং একটা জায়গায় চলে আসবে এবং সেক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে রিভিউ পিটিশন অলরেডি অ্যাকসেপ্ট হবে এবং সেখানে কিন্তু একটা যারা পুরাতন শিক্ষক আছেন যারা অভিজ্ঞ শিক্ষক আছেন তাদের কিন্তু টেট থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। তো সেই জন্য আগামীকালকের দিনটা কিন্তু একটা ভীষণ ভাইটাল দিন, আমাদের সকলের নজর থাকবে যে মোটামুটি যে কি হতে চলেছে এবং সেই বিষয়টার দিকে কি আপডেট আসে আমরা সেদিকে নজর রাখবো। তো এই ছিল মোটামুটি আপডেট। সকলের কাছে একটাই অনুরোধ করব যে আপডেট আমরা কন্টিনিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি, নির্ভরযোগ্যতার সাথে শেয়ার করার চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারাও ভিডিওগুলো আপনাদের পরিচিতর মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নিশ্চয়ই আমি চেষ্টা করব একটা সময় পর, একটু ধৈর্য ধরবেন, নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি করে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে এবং তার সাথে ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।